একটা সময় মনে করা হতো কম খরচে পোশাক রপ্তানি বাংলাদেশী সবচেয়ে বড় সাফল্যের গল্প। কিন্তু আজ বাস্তবতা একটু অস্বস্তিকর, কারণ আজকের বিশ্বে যদি আপনি গ্লোবাল এক্সপোর্ট ম্যাপ খুলে দেখেন তাহলে একটা জিনিস চোখে পড়বে। বাংলাদেশ এক্সপোর্ট করছে প্রায় 47 বিলিয়ন ইউএস ডলার, আর ভিয়েতনাম প্রায় 400 বিলিয়ন ডলার। তার মানে এটি শুধু পার্থক্য নয়, এটা একটা স্ট্রাকচারাল গ্যাপ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই গ্যাপ হঠাৎ করে হয়নি, এটা তৈরি হয়েছে ধীরে ধীরে, পলিসি দিয়ে, স্ট্র্যাটেজি দিয়ে, আর সবচেয়ে বড় কথা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে। সালাম আর আদাব, আপনি দেখছেন আদিলস ইনসাইট, যেখানে আমরা জটিল বিষয় সহজভাবে বলি কিন্তু গভীরতা হারাই না। আজ আমরা খুঁজতে চেষ্টা করব কেন ভিয়েতনাম এগিয়ে গেল আর বাংলাদেশ কোথায় আটকে আছে। অনেকে ভাবে ভিয়েতনাম এগিয়ে গেছে মানে গার্মেন্ট সেক্টরে এগিয়েছে, কিন্তু আসল গল্পটা অনেক বড়। বাংলাদেশ এখনো গার্মেন্টস এক্সপোর্টে বিশ্বের অন্যতম শীর্ষে, চীনের পরেই। এটা একটা বড় অর্জন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সমস্যাটা হলো আমাদের এক্সপোর্ট স্ট্রাকচার খুব ন্যারো। বাংলাদেশের এক্সপোর্ট বাস্কেটের সবচেয়ে বড় অংশই আসে একটি খাত থেকে, আরএমজি, রেডিমেড গার্মেন্টস। মানে আমরা একটা খাত খুব ভালো করছি কিন্তু অন্য খাতগুলোতে একইভাবে গ্রো করতে পারিনি। অন্যদিকে ভিয়েতনাম কি করেছে? তারা শুধু গার্মেন্টস করেনি, তারা একসাথে তৈরি করেছে ইলেকট্রনিক্স, মোবাইল ফোনস, কম্পিউটার কম্পোনেন্টস, মেশিনারিজ, ফুটওয়্যার। মানে একটা ব্যালেন্সড এক্সপোর্ট ইকোসিস্টেম। সহজভাবে বললে বাংলাদেশ হচ্ছে একটি ইঞ্জিন আর ভিয়েতনামে হচ্ছে মাল্টিপল ইঞ্জিনস। আর মাল্টিপল ইঞ্জিনস মানেই একটা বন্ধ হলেও পুরো সিস্টেম থেমে যায় না। বাংলাদেশের সমস্যা কম এক্সপোর্ট নয়, সমস্যা হলো কনসেন্ট্রেশন। একটা দেশের এক্সপোর্ট যদি একটি খাতের উপরে নির্ভর করে তাহলে সেটা ঝুঁকিপূর্ণ, কারণ বায়ার যদি দাম কমাতে চায় আপনার বিকল্প কম, গ্লোবাল ডিমান্ড কমলে আপনার পুরো ইকোনমি ধাক্কা খায়। ইনোভেশন কম হয় কারণ একই জিনিস বারবার করা হয়। ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্লেষণ খুব পরিষ্কার, বাংলাদেশ এখনো ফিউ সেক্টরস, ফিউ ফার্মস, ফিউ মার্কেটস এ আটকে আছে। মানে গ্রোথ হয়েছে কিন্তু ডাইভার্সিফিকেশন হয়নি। এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টেই ভিয়েতনামের আসল গেম। এখানে আসল পার্থক্যটাও শুরু। অনেক দেশ এফডিআই নিয়ে আসছে, কিন্তু সব দেশ এফডিআই কে ইকোনমিক ট্রান্সফরমেশন টুল বানাতে পারে না। ভিয়েতনাম পেরেছে। তারা শুধু ফরেন ইনভেস্টমেন্ট নেয়নি, তারা একটা ইকোসিস্টেম তৈরি করেছে। স্যামসাং সেখানে ফ্যাক্টরি বানিয়েছে, এলজি সেখানে প্রোডাকশন করছে, অ্যাপল সাপ্লাই চেইন সেখানে লিঙ্কড। ফলে কি হয়েছে? শুধু ফ্যাক্টরি নয়, পুরো ইকোসিস্টেম তৈরি হয়েছে যেখানে লোকাল সাপ্লায়ার, স্কিলড ওয়ার্কফোর্স, টেকনোলজি ট্রান্সফার, এক্সপোর্ট মার্কেট অ্যাক্সেস সবই আছে। 2024 সালে ভিয়েতনামের ইলেকট্রনিক্স এক্সপোর্ট 100 বিলিয়ন ডলারের বেশি, যা বাংলাদেশের মোট এক্সপোর্টের থেকেও বেশি কিছু ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেন পারল না? বাংলাদেশেও এফডিআই আসে, কিন্তু স্কেল কম, কনসিস্টেন্সি কম, সেক্টরাল ডেপথ কম। বাংলাদেশে বিডা নামে এফডিআই নিয়ে কাজ করার একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু এফডিআই আনা ছাড়া, প্যারাসুট জাম্পিং আর ফালতু একটি বিনিয়োগ সম্মেলন ছাড়া গত 20 মাসে তারা আসলে কি করেছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। কিন্তু এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, ভিয়েতনাম শুধু বেশি এক্সপোর্ট করে বলে এগোয়নি, তারা স্মার্টার এক্সপোর্ট করেছে। একটি উদাহরণ দেই, বাংলাদেশ এক্সপোর্ট করে টি শার্ট, ভিয়েতনাম এক্সপোর্ট করে স্মার্টফোন। দুইটাই এক্সপোর্ট প্রোডাক্ট, কিন্তু ইকোনমিক ইম্প্যাক্ট এক নয়। একটি টি শার্ট বানাতে কম টেকনোলজি লাগে, একটা স্মার্টফোন বানাতে লাগে অ্যাডভান্সড কম্পোনেন্ট, স্কিলড ইঞ্জিনিয়ার্স, টেস্টিং সিস্টেম, গ্লোবাল সাপ্লাই চেইন। মানে ইলেকট্রনিক্স ইকোসিস্টেম তৈরি হলে পুরো ইকোনমি আপগ্রেড হয়। এটাই ভিয়েতনামের বড় উত্থান, মানে এক ধাপ না, কয়েক ধাপ একসাথে এগিয়ে যাওয়া। অনেকে এই অংশটা ইগনোর করেন, কিন্তু গ্লোবাল ট্রেডে লজিস্টিক্স একটা হিউজ ফ্যাক্টর। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী ভিয়েতনামের লজিস্টিক র্যাঙ্ক হচ্ছে 43, যেখানে বাংলাদেশের পজিশন 88। এই গ্যাপের বিশদ বিবরণ হচ্ছে আমাদের হয় শিপমেন্ট দিলে পোর্টে থাকে কনজেশন, কস্ট বেশি হয় এবং রিলায়েবিলিটি খুব কম। একজন গ্লোবাল বায়ার আসলে কি চান? টাইম, রিলায়েবিলিটি, প্রেডিক্টেবিলিটি। যেখানে এগুলো বেশি সেখানেই অর্ডারটি যায়। তাই লজিস্টিক হচ্ছে সাইলেন্ট পাওয়ার। গার্মেন্টস ব্যবসাতে আমিও কিছুটা জড়িত থাকায় এই ইস্যুগুলো আমি প্রতিদিন ফেস করি। ভিয়েতনাম সাইন করেছে 16টিরও বেশি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ। মানে তারা ইউ, ইউকে, এশিয়া প্যাসিফিকে সব জায়গায় স্ট্রাকচারাল অ্যাক্সেস পেয়েছে। আর বাংলাদেশ, আমরা অনেক বছর ধরে সুবিধা পেয়েছি এলডিসি স্ট্যাটাসের কারণে, কিন্তু এই সুবিধা পার্মানেন্ট নয়। যখন এলডিসি সুবিধা কমবে তখন আসল কম্পিটিশন শুরু হবে।
যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তি ইউনুস সরকার করে গিয়েছে তা শুধু আমাদের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে না, আমাদের সার্বভৌমত্বকেও হুমকির মুখে ঠেলবে বলে অনেক বিশ্লেষণ মনে করেন। যদিও বিষয়টি পুরোপুরি পরিষ্কার নয়, তবুও আলোচনা গুরুত্বপূর্ণ। মোট কথা, ভিয়েতনাম অ্যাক্সেস বানিয়েছে, বাংলাদেশ অ্যাক্সেস পেয়েছে। চায়না ওয়ান স্ট্র্যাটেজিতে এখন গ্লোবাল ম্যানুফ্যাকচারিং নতুন করে সাজানো হচ্ছে। চায়না ওয়ান স্ট্র্যাটেজি মানে কোম্পানিগুলো চীনের বাইরে আরেকটি দেশ খুঁজছে প্রোডাকশনের জন্য। কেন? ইউএস চায়না ট্রেড টেনশন, কোভিডের সময় সাপ্লাই চেইনের শক, চায়নাতে কস্ট বাড়ছে। তাই প্রশ্ন ছিল, নেক্সট ম্যানুফ্যাকচারিং হাব কে? এর উত্তর হচ্ছে ভিয়েতনাম। কারণ তারা রেডি ছিল, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, পলিসি নিয়ে, এফডিআই ইকোসিস্টেম সব রেডি। বাংলাদেশ সুযোগ পেয়েছিল কিন্তু পুরোটা নিতে পারেনি। বটলনেক ছিল, লজিস্টিক্স, পলিসি ডিলে, সেক্টর লিমিটেশন সবই ছিল। তাই চায়না ওয়ান স্ট্র্যাটেজি ছিল সুযোগ, ভিয়েতনাম সেটি স্ট্র্যাটেজি বানিয়েছে। বাংলাদেশ পুরোটা কাজে লাগাতে পারেনি। এখানে একটা বিষয় আমাদের নিজেদের জন্য ভেবে দেখা দরকার। চিন্তা, চেতনা, মননে, প্রযুক্তি বা শিক্ষার মানদণ্ডে নিজেদের উন্নত করার দিকে যেখানে ফোকাস থাকার কথা ছিল, সেখানে অনেক সময় আমরা উল্টো পথে হাঁটি। ইতিহাস বিকৃতি, ক্ষমতার লিপ্সা আর প্রতিবেশী দেশের প্রতি অপ্রয়োজনীয় ঘৃণা ছড়ানোতে। ফলটা কি হয়? যারা নিজেদের উন্নত করে তারা এগিয়ে যায়, আর যারা বিভ্রান্তিতে সময় নষ্ট করে তারা একই জায়গায় ঘুরতে থাকে। তাই আজ ভিয়েতনাম এগিয়ে যাবে, না তো কে এগিয়ে যাবে? এখনো সময় আছে, না হলে এই ব্যবধান আরো বড় হবে। আশার কথা হচ্ছে, বাংলাদেশের জন্য এই সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। এখনো সুযোগ আছে, কিন্তু দ্রুত মুভ করতে হবে। আমি 6টি জায়গা আইডেন্টিফাই করেছি। নাম্বার 1, আরএমজিতে আপগ্রেডেশন করতে হবে, এমএমএফ বা ব্র্যান্ডিং ইমপ্লিমেন্ট করা। নাম্বার 2, নন আরএমজি এক্সপোর্ট বাড়াতে হবে। নাম্বার 3, লজিস্টিক্স রিফর্ম দরকার। নাম্বার 4, এনার্জি রিলায়েবিলিটি। নাম্বার 5, স্মার্ট এবং সাস্টেনেবল রিয়েল এফডিআই পলিসি, শুধু লোক দেখানো নয়। এবং নাম্বার 6, ট্রেড এগ্রিমেন্টস। ভিয়েতনাম এগিয়েছে কারণ তারা সিস্টেম বানিয়েছে, বাংলাদেশ আটকে কারণ আমরা একটা সফল খাতের উপর বেশি নির্ভর করেছি। তার মানে ভিয়েতনাম আমাদের হারিয়েছে শুধু ফ্যাক্টরিতে নয়, পলিসি, লজিস্টিক্স, স্ট্র্যাটেজি সব জায়গায়। এমন বিশ্লেষণের পেছনে থাকে গবেষণা আর যাচাই। ভিডিওটি শেয়ার করলে এবং এই ধরনের আলোচনায় পাশে থাকলে এমন কন্টেন্ট নিয়মিত সামনে আনা আরো সহজ হয়। আপনার অংশগ্রহণটাই এই কাজটাকে এগিয়ে নেয়। ধন্যবাদ।